হ্যালো কটলার বাহিনীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, বিকজ আজকে টপিকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং ছোট্ট একটা টপিক বাট অনেক ইম্প্যাক্টফুল। আমরা যেটাকে বলি কি ছোট মরিচের ঝাল বেশি, এই টাইপের একটা চ্যাপ্টার হচ্ছে যে আজকের চ্যাপ্টারটা বিপণন বা বাজারজাতকরণ কার্যাবলী। তো আমরা লাস্ট ডেতে বিপণন পরিবেশ পড়েছিলাম, আজকে কার্যাবলীর টপিকটা দেখব। এখান থেকে আমাদের কীরকম প্রশ্ন আসতে পারে, কিভাবে কি প্রশ্ন আসবে আমাদের এইচএসসি এক্সামে বা আমাদের কলেজ এক্সামে বা অ্যাডমিশনে। সো আমি ওভারঅল সব কিছু নিয়েই তোমাদেরকে বলে দিব। তো সবাই একটু দ্রুত জয়েন করবা, আমি কিছুক্ষণ সময় নিব যেন সবাই দ্রুত জয়েন হতে পারে। একসাথে জয়েন হওয়ার পর আমি ইন ডিটেলস আলোচনায় যাব। ওকে, সো তোমরা আমাদের ধারাবাহিক T20 ক্লাসের ক্লাসে আছি। তো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হও এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। ওকে ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, এবং আশা করি এভরিথিং ফাইন, সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। ওকে, সো আজকে আমরা কি করব, বিপণন কার্যাবলী টপিকটা পড়বো এবং ক্লাস শুরুর আগে তোমরা একটু সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও অ্যান্ড ক্লাসটা শেয়ার করে দাও, বিকজ এই সাজেশন ক্লাসটা তোমাদের পরবর্তীতেও লাগবে যে কোনো সময়। ওকে ওকে, সো আমরা একদম সরাসরি আলোচনায় চলে যাব। সো আমরা যদি একটু বিপণন কার্যাবলীগুলো কি কি, আমরা জানি যে বিপণন জিনিসটা কি, একদম আমাদের উৎপাদন শুরু হওয়ার পূর্বে থেকে আমাদের পরিকল্পনা করা শুরু করা হয় এবং উৎপাদনের পর কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত যে সামগ্রিক কার্যাবলীগুলো, হ্যাঁ, সেটাকে আমরা বিপণন বলি। সো এর মধ্যে যে যে কাজগুলো পড়ে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। ওকে, সো আমরা যদি একটু শুরুতে চলে যাই, বিপণন কার্যাবলী জিনিসটা কি। তোমার এই টপিক থেকে যদি প্রশ্ন আসে, তো প্রথমত তোমার ক নাম্বার প্রশ্নের জন্য তো এই প্রশ্নটা করবে যে ভাইয়া বিপণন কার্যাবলী কি জিনিস বা কাকে বলে। ওকে, বিপণন কার্যাবলী কি জিনিস বা কাকে বলে। ওকে, সো বিপণন কার্যাবলী কি ভাইয়া, যদি ধরো ক নাম্বারের প্রশ্ন আসে তুমি কি লিখবা? দেখো, তো আমরা বললাম কি যে উৎপাদনের পূর্বে থেকে যে কি উৎপাদন করব, কাস্টমারের কি চাওয়া পাওয়া চাহিদা, এগুলো অ্যানালাইসিস করা, হ্যাঁ, থেকে শুরু করে উৎপাদন করার পর কাস্টমারের কাছে পৌঁছানো, বিজ্ঞাপন দেওয়া, সামগ্রিক কাজই হচ্ছে বিপণন। তো আমরা একটু দেখি। দেখো, বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, হ্যাঁ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর, বিক্রয়ত্ব সেবাদান। বিক্রয়ত্ব মানে কি, বিক্রয় পরবর্তী সেবাদান। এই সব কিছুই হচ্ছে কি, এই সব কিছুর সমষ্টিকে বা এই সব কিছুকে, এই সবগুলো কাজকে একত্রে কি বলে, বিপণন কার্যাবলী বলে থাকে। ওকে, এবার দেখো বিপণন কার্যাবলী আমরা যদি একটু দেখি যে কি কি কাজ আছে। সো আমরা তোমরা দেখবা যে তোমাদের এক এক রাইটারের বইতে এক এক রকম থাকে। আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড নাই এইচএসসির জন্য, সো আমি ইউজুয়ালি হচ্ছে কি আমাদের খালেকুজ্জামান স্যারের বইটা ফলো করার চেষ্টা করি বা করে থাকি। হ্যাঁ, সো তোমরা দেখবা যদি কারো কোনো বইয়ের সাথে যদি কোনো কিছু না মিলে বা কোনো ইনফো নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়, অবশ্যই আমাকে রিচ করবা, আমাকে কোয়েশ্চেন করবা। ওকে, সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিপণন কার্যাবলীকে বেশ কয়েকটা কাজে ভাগ করছে। প্রথমত হচ্ছে কি বিনিময় কার্যাবলী, হ্যাঁ, এরপর হচ্ছে কি বন্টন কার্যাবলী, দেন হচ্ছে সহায়ক কার্যাবলী। সো এটা দ্বারা তোমরা কি বুঝো, বিনিময় কার্যাবলী মানে বুঝতে পারছো যেখানে কি হবে, মালিকানা পরিবর্তন হবে, কোনো কিছুই বিনিময় হবে, লেনদেন হবে। এখানে কি হবে ভাইয়া, লেনদেন হবে। এরপরে দেখো যে বলছে কি বন্টন কার্যাবলী। সো বন্টন কার্যাবলী দ্বারা কি বুঝে বেসিক্যালি, যে আমার পণ্যটা ডিস্ট্রিবিউট করা বা বন্টন করে দেওয়া, কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে সামগ্রিক কার্যাবলী বা কাজ, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি যে কি বন্টন কার্যাবলী। ওকে, ওকে, সো এরপরে দেখো সহায়ক কার্যাবলী। তো সহায়ক কার্যাবলী মানে যে আমার সামগ্রিক বিপণন কাজকে সহজ করে দেওয়ার জন্য, হ্যাঁ, আমাদের কাস্টমারদের কি বলে, এই যে আমরা বলি না মান উন্নয়ন। সো বিষয়টা হচ্ছে কি যে সামগ্রিক কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য যে আরও সাবসিডিয়ারি বা সাবস্টিটিউট কাজগুলো থাকে,
হ্যাঁ, বা সহযোগী কাজগুলো থাকে সেগুলোকে আমরা বলছি কি সহায়ক কার্যাবলী। সো প্রথমত এখান থেকে তোমার কিভাবে প্রশ্ন আসবে এটা একটু বলবো। এই চ্যাপ্টারের মেনলি এই যে এই চার্ট বা এই ফিগার যেটা দেখছো এটাই মেইন টপিক। এখান থেকে তোমার সৃজনশীল বলা এমসিকিউ বলো সব ধরনের প্রশ্ন হবে। সো প্রথমত তোমার বলতে পারে এমসিকিউর জন্য যে লাইক নিচের কোনটি বিনিময় কার্যাবলী। সো ক্রয় বিক্রয় দুইটাই একসাথে থাকে সাধারণত অপশানে, ক্রয় বিক্রয় এভাবে থাকে। যদি কখনো যদি কি হয় যে ক্রয় বিক্রয় যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটা থাকলে তো এখান থেকে যেটা আছে সেটাই নিবা। কখনো এরকম হবে না ক্রয় এবং বিক্রয় দুইটা একই অপশনে আলাদাভাবে দেওয়া আছে, হয় একসাথে দেওয়া থাকবে অথবা একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না, এইভাবেই হবে। সো বিনিময় কার্যাবলীর মাধ্যমে কি হয়, তোমার একটা প্রশ্ন হবে তোমার করতে পারে ক নাম্বারের প্রশ্ন বা সৃজনশীলে বলতে পারে যে বিনিময় কার্যাবলীর মাধ্যমে বা এমসিকিউ তোমার বলতে পারে নিচের কোন কাজের মাধ্যমে আমার মালিকানা পরিবর্তন হয়, মালিকানা বা এইভাবে বলতে পারে সত্ত্ব পরিবর্তন হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমার কি হয়, লাইক ধরো আমার ফোনটা আমি তোমাকে কি করলাম সেল দিয়ে দিলাম, আমি তোমার কাছে দিয়ে দিলাম, হ্যাঁ তুমি আমাকে টাকা দিলা, দ্যাট মিনস কি হইলো আমার ফোনের মালিক আমি ছিলাম, এখন ফোনের মালিক তুমি হয়ে গেলা। ওকে, সো এইটা হচ্ছে কি মেন পয়েন্ট। এরপরে আসো বন্টন কার্যাবলীর মাধ্যমে কি হয়, পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাতে, হ্যাঁ তাদের কাছে কি হয় পৌঁছাতে সহায়তা করে বা সহযোগিতা করে। সো এই বন্টন কার্যাবলীর মধ্যে কি কি আছে আমরা যদি স্পেসিফিক আলাদা করি, পরিবহন আমার কি করে ভাইয়া, পরিবহন এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে যায়। অর্থাৎ লাইক ধরো রাজশাহীর এবং ঢাকায় বসে খেতে পারছি, এটা কি হয় তাহলে স্থানগত পরিবর্তন। ওকে, স্থানগত পরিবর্তন। এরপর আসো গুদামজাতকরণ মানে কি, লাইক ধরো আজকের উৎপাদিত পণ্যটা আমি রেখে দিলাম, সংরক্ষণ করে 1 বছর পর 2 বছর পর ব্যবহার করলাম। তো এটার মাধ্যমে কি হচ্ছে আমার কি হচ্ছে বলতো, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হচ্ছে। কি ভাই, সময় বা কালগত উপযোগ সৃষ্টি হচ্ছে, মানে এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তো তোমার বলতে পারে যে সময়গত উপযোগ সৃষ্টি হয় কোনটির মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে। অথবা তোমাকে বলতে পারে গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এই টাইপের এমসিকিউ কোশ্চেন আসতে পারে এখান থেকে। মোড়কীকরণ মানে কি, মোড়কজাত বা মোড়ক বা কাভার দেওয়া। ওকে, কাভার দেওয়া। ওকে, সো কাভার করার মাধ্যমে কি হয়, এই মোড়কীকরণের মাধ্যমে বেসিক্যালি যেটা করা হয়, প্রধান কাজ মোড়কীকরণ বা মোড়কজাতকরণের প্রধান কাজ হচ্ছে পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা। কি ভাই, তাহলে বলবে যে মোড়কীকরণের কাজ কি বা সে কি ধরনের উপযোগ সৃষ্টি করে, পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। ওকে, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা। এর পাশাপাশি তার আর কি কাজ, এই মোড়কীকরণের আরেকটা কাজ আছে, সে কি করে প্রসারমূলক কাজ করে। মানে সে লাইক ধরো তুমি একটা কাভার দিলা, হ্যাঁ ধরো এই ফোনটা একটা বক্সে দিলা, বক্সের গায়ে ফোনের নাম লেখা থাকবে, এই ফোনটার ডিটেলস লেখা থাকবে, এটা প্রাইস লেখা থাকবে। তো তুমি বক্সটা দেখলে পরে তোমার মাথায় কিন্তু আসবে কি না এই ফোনটার নাম এইটা, যদি আমি ফোন কিনি, আমার ফ্রেন্ড কিনছে, হ্যাঁ এই ফোন, সো আমি ফোন কেনার সময় কিন্তু এই ফোনটার কথা মাথায় রাখবো। বা ধরো তুমি টিফিন টাইমে বসে আছো, তোমার ফ্রেন্ড হচ্ছে কি একটা বিস্কিট নিয়ে আসছে, হ্যাঁ সো তোমার সাথে শেয়ার করলো, সো তুমি বিস্কিটটা খেলা, খাওয়ার পর বলে আরে দোস্ত বিস্কিটটা তো মজাই লাগলো, মামা বিস্কিটটার নাম কি দেখি তো, তুমি প্যাকেটটা দেখবা। তো প্যাকেটটা দেখলে কি হবে, ওখানে দেখবে যে প্রোডাক্টের নাম লেখা আছে। এর মাধ্যমে কি হবে যে তোমার প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে, লাইক যে সে তোমার প্রোডাক্ট সম্পর্কে জানলো, কিনতে চাইবে, লাইক একটা বিজ্ঞাপন টাইপের কাজ হয়ে যায়। ওকে, তাহলে কি প্রচারণামূলক কাজ হয়। ওকে, এরপরে দেখো সহায়ক কার্যাবলীতে কি আছে। সহায়ক কার্যাবলী মানে কি, যে আমার এই যে বিপণন কাজটাকে বা আমার ব্যবসাটাকে রান করার জন্য কি করবে, হেল্প করবে। কিভাবে, বিভিন্নভাবে হেল্প করতে পারে। প্রথমত কি করতে পারে, আমাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে, ধরো ব্যবসা বড় করার জন্য বা ধরো পরিবহনগত সুবিধা বা গুদামজাতকরণ সুবিধা প্রদানের জন্য আমার টাকার প্রয়োজন। সো এই আর্থিক সুবিধা বা আর্থিক উপযোগটা কোথায় থেকে পাই, আর্থিক প্রতিষ্ঠান কি কি ভাই, ধরো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে তো পাই। হ্যাঁ, তাহলে আমার তোমাকে যদি বলে যে অর্থগত বাধা বা অর্থনৈতিক বাধাটা দূর হয় কিসের মাধ্যমে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। তোমাকে আবার বলতে পারে যে ঝুঁকিগত বাধা দূর হয় কিসের মাধ্যমে, ধরো ব্যবসায় অনেক ঝুঁকি থাকে,
হ্যাঁ, যে ধরো এরকম আন্দোলন হইতে পারে জুলাইয়ের মতো, 1.5 মাস 2 মাস ধরে সবকিছু বন্ধ থাকতে পারে, বা আমার এয়ারপোর্টে যেরকম আগুন লেগে কোটি কোটি টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, সেরকম আগুন লেগে যেতে পারে তোমার গুদামে। সো এই যে ঝুঁকি, এই ঝুঁকিগুলা কমানোর, হ্যাঁ, বা এই ঝুঁকিগুলো দূর করার ওয়েটা কি? বীমা কোম্পানি, তাই না, বীমা প্রতিষ্ঠান। এরপরে ধরো মান নির্ধারণ, মান নির্ধারণকে আমরা কি বলি? প্রমিতকরণ, প্রমিতকরণ। ওকে, আর শ্রেণীবদ্ধকরণ মানে কি? শ্রেণীবদ্ধকরণকে আমরা বলি পর্যায়িতকরণ। ওকে, পর্যায়িতকরণ, পর্যায়িতকরণ মানে কি? যে নির্ধারিত মান অনুসারে প্রোডাক্টকে কি করা? সাজানো। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো বাজার তথ্য সংগ্রহ, যে কাস্টমার আমার কি চায় না চায় এই ইনফরমেশনগুলো কালেক্ট করা। এরপর কি বিক্রয়োত্তর সেবা, দ্যাট মিনস বিক্রয় পরবর্তী। বিক্রয়োত্তর মানে কি? বিক্রয় পরবর্তী। বিক্রয় পরবর্তী আমরা কি ওয়ারেন্টি দেই, গ্যারান্টি দেই, বা প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবে ব্যবহারটা শিখিয়ে দেই। হ্যাঁ, এরপরে ধরো একটা এসি বিক্রি করলাম, এসিটা আমি ইনস্টল করে দিলাম। তো এই ধরনের সার্ভিসগুলোকে আমরা কি বলছি? বিক্রয়োত্তর সেবা বলছি। তো তোমার এই সহায়ক কার্যাবলীগুলো একটু মনে রাখবা। আর এখান থেকে তো তোমার বন্টন, ধরো এখানে বলতে পারো নিচের কোনটি বন্টন কার্যাবলী, হ্যাঁ, বা বলতে পারে পরিবহন কি ধরনের উপযোগ সৃষ্টি করে, মোড়ক কি ধরনের উপযোগ সৃষ্টি করে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়, এই টাইপের কোশ্চেন আসে এখান থেকে। ওকে, তো এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব, যে এমসিকিউগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা এখান থেকে কোশ্চেন আসতে পারে। লাইক যদি আমরা একটু দেখি যে উদ্দীপকটা পড়ি, এখানে কি বলছে? চট্টগ্রামের কামাল সাহেব সারা দেশ থেকে গম সংগ্রহ করে তা সংরক্ষণ করেন, পরবর্তীতে তা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আটা সংরক্ষণ করেন, পরবর্তীতে তা প্রক্রিয়াজাতকরণ, আচ্ছা, আটা প্রস্তুত করেন, হ্যাঁ, তা যা অত্যন্ত উন্নত মানের হয়। তিনি এসব আটা বিক্রয় প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। উদ্দীপকে গম সংরক্ষণ কাজটাকে আমরা বিপণনের ভাষায় কি বলবো বা কি বলে থাকি? ওকে, সো বিপণনের ভাষায় আমরা কি বলে থাকি ভাই, বলো? বিপণনের ভাষায় আমরা কি বলি? ওকে, বিপণনের ভাষায় আমরা কি বলি? কোনো কিছু যখন সংরক্ষণ করা হয় তখন এটাকে আমরা কি বলি? গুদামজাতকরণ। ওকে, গুদামজাতকরণ। ভোক্তাদের উন্নত মানের আটা সরবরাহের ফলে প্রতিষ্ঠানে কি পাবে? অবভিয়াসলি ভালো সার্ভিস দিলে কি হবে? সুনাম বৃদ্ধি পাবে, ব্যবসায় বড় হবে, কাস্টমার বাড়বে, তার উৎপাদন বাড়বে, ব্যবসায় বড় হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। দ্যাট মিনস কি? যে মানুষজন কি করবে? তাদের লাইফটাকে আরো ভালোভাবে লিড করতে পারবে। সো এখানে কি হবে? আনসার সবগুলোই। ওকে, পরবর্তীতে, ওকে, সো তোমরা যারা 26 ব্যাচ আছো তাদের তো এখন টেস্ট শেষ, প্রায় অনেকের শেষ হয়ে গেছে অনেক আগেই। সো তোমাদের টেস্টে হয়তো খুব ভালোভাবে তোমরা সার্ভাইভ করতে পারো নাই, ভালো প্রিপারেশন ছিল না, বাট এখন টেস্ট পরবর্তীভাবে তুমি যদি চাও যে ভাই আমার সবগুলো টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন সলভ করা দরকার, বোর্ডের জন্য ফাইনাল প্রিপারেশন নেওয়া দরকার, সো এই ক্ষেত্রে আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ আছে, যেখানে তোমার কি করা হবে? টেস্ট পেপার সলভ করানো হবে, বোর্ডের এবং শীর্ষস্থানীয় যে কলেজগুলো তাদের প্রশ্নগুলো সলভ করানো হবে। সো আই গেস এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। অ্যান্ড তোমরা অনেকেই আছো যারা বলছিলে যে ভাইয়া অনেকের ভালো প্রস্তুতি, বা অনেকেই চাচ্ছিল যে ভাই ভার্সিটির জন্য এখন থেকে এগিয়ে থাকতে চাই, তো তাদের জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা আছে। সো এখানে কিন্তু তোমরা এনরোল করতে পারো। ওকে, আর 27 ব্যাচ তোমাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই, তোমরাও, তোমাদের জন্য কিন্তু আমাদের সুযোগ আছে। যারা 27 ব্যাচ আছো তাদের কি করতে হবে? মিশন এ প্লাস, যেখানে তোমাদের ফুল সিলেবাসের একদম A to Z প্রিপারেশন নেওয়া হবে। ওকে, সো তোমরা ভর্তির জন্য আমাদের পেজে নক দিবা বা ওয়েবসাইট ভিজিট করে নিজেরাও সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এবার আসে আমরা প্রশ্ন সমাধানে যাই, যে বিপণনের কাজ 9 কোনটি? তো বিপণনের কাজের মধ্যে আমরা কি দেখেছিলাম? যে বন্টন সংক্রান্ত কাজ দেখেছিলাম, হ্যাঁ, ক্রয় বিক্রয় দেখেছিলাম, হ্যাঁ, বাজার গবেষণা, উৎপাদন। বলছে বিপণনের কাজ 9 কোনটি? ওকে, ক্রয় বিক্রয়। ওকে, ক্রয় বিক্রয়। বিপণনে কি ছিল? আমাদের যে 3টা কাজ ছিল কার্যাবলীর মধ্যে এটা ছিল, তাই নয় কি? ছিল বাজার গবেষণা, ছিল বন্টন, উৎপাদন। কি হবে? তোমরা কেউ পারবা? দেখো, বিপণনের কাজ কিন্তু উৎপাদন না, উৎপাদন পরবর্তী কাজগুলো কি করে? উৎপাদনের পরে যেই দেখবা বন্টন সংক্রান্ত কাজ, বিনিময় সংক্রান্ত কাজ, এই কাজগুলা করতেছে। ওকে, বিপণন ব্যবস্থাপকের কার্যক্রম কাদের ঘিরে পরিচালিত হয়? আচ্ছা, বিপণনের সব কাজ, বা আমরা মার্কেটিং এর, বিপণন বা মার্কেটিং যাই বলে আমরা বলি কি
বিপণন হচ্ছে কি ভোক্তা কেন্দ্রিক, তাই না, ভোক্তা কেন্দ্রিক। ওকে, আমরা বলি কি কনজিউমার ইজ দ্য কিং, তাহলে কি সব কাজ কাকে ঘিরে ভাই, ভোক্তাকে ঘিরে পরিচালিত হচ্ছে। ওকে, সো দেখো নিচে কোনটি বিপণনের কাজ। ওকে, বিপণনের কাজ কোনটি? পণ্য ডিজাইন, বিক্রয়ত্ব সেবা, পণ্যের বীমাকরণ, পণ্য উৎপাদন। সো আমরা তো বিক্রয়ত্ব সেবা এটা তো আমরা সহায়ক কার্যাবলীতে স্পষ্টভাবে দেখেছি, তাহলে তো আমরা সবাই জানি যে এটা কি হবে, বিক্রয়োত্তর সেবাই হবে। বিপণন কার্যাবলী শুরু হয় কখন থেকে? আমরা শুরুতে যখন বিপণনের ডেফিনেশন পড়েছিলাম বলেছিলাম বিপণনের কাজ শুরু হয় উৎপাদনের আগে থেকে। উৎপাদনের আগেই আমাদের চিন্তা করতে হয় যে কি উৎপাদন করব, কি কালার করব, কাস্টমারের চাহিদা কি। উৎপাদনের আগে থেকে আমাদের কি হয়, এই কাজ শুরু হয়। ওকে, আচ্ছা, নিচের উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি কি আছে? যেমন হামিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে নিজস্ব নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন, পরে তিনি আমগুলোকে মান ভেদে আলাদা আলাদা করে বিভিন্ন বাজারে সরবরাহ করেন। তো বিপণনে কোন সহায়ক কাজটি করেছেন? দেখো সহায়ক কাজ এখান থেকে সে দুইটা কাজ করছে, একটা হচ্ছে সংগ্রহ করছে, সংগ্রহ করে সংরক্ষণ করছে। সংরক্ষণ করাটা মানে গুদামজাতকরণ, এটা হচ্ছে কি বন্টন সংক্রান্ত কাজের মধ্যে। আর সহায়ক কাজে কি ছিল? আমরা সহায়ক কাজে দেখেছি প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। প্রমিতকরণ মানে মান নির্ধারণ, আর পর্যায়িতকরণ মানে মান অনুযায়ী পণ্যকে আলাদা আলাদা করা, শ্রেণী বিভাগ করা। তো এখানে কি করছে, সে মান অনুযায়ী কি করছে, আলাদা করছে। দ্যাট মিনস সে কি করছে, এটাকে পর্যায়িতকরণ করছে, মান আগে থেকে নির্ধারণ করাই ছিল। ওকে, ওকে, সো এটা আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো নিচের কোনটি বিপণনের উৎপাদন পরবর্তী কার্যাবলী। দ্যাট মিনস কি উৎপাদনের পরের কাজ কোনটা? ক্রয়, অর্থায়ন, তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন। সো আমরা জানি উৎপাদন করার পরে আমার একটা, ধরো আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্টটা কি করতে হবে, আমার সেল করতে হবে। সেল করতে হবে মানুষকে জানাইতে হবে, ইনফর্ম করতে হবে। লাইক ধরো আমি জাস্ট তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। তো রিয়েল লাইফ এক্সাম্পলটা কি ভাই? লাইক ধরো আমাদের এই যে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, এটা কাদের জন্য? 26 ব্যাচের জন্য। তো এটা কি যারা তোমাদের কি ভাই টেস্ট পরীক্ষা গেল, যেমন তেমন প্রিপারেশন নিয়ে পরীক্ষা হবে কি হবে না আগে পরে এগুলো নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো না। তো তোমাদের এখন কি করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই টেস্টে আসা প্রশ্নগুলো, বোর্ডে আসা প্রশ্নগুলো, যত বেশি প্রশ্ন সলভ করা যায়, ভালো ভালো কলেজগুলো প্রশ্নগুলো সলভ করলে তোমার কনফিডেন্স বাড়বে, পরীক্ষা ভালোভাবে পারবা। সো এই যে আমাদের এই ব্যাচটা আসলো, এই সম্পর্কে তোমাকে জানাইতে হলে কি করতে হবে, আমাদের অবভিয়াসলি বিজ্ঞাপন দিতে হবে, তাই না? সো বিজ্ঞাপনে কি তোমাকে ইনফর্ম করবো, জানাবো যে ভাই আমার কাছে এই জিনিসটা আছে যেটা তোমার কাজে লাগবে, তুমি এটা কি করো, তোমার কাজে লাগবে, তুমি এটা নাও। সো এইটা হচ্ছে কি বিজ্ঞাপনের কাজ। হ্যাঁ, সো তাহলে এখানে কি হবে, আমার উৎপাদন পরবর্তী কাজ কি, আমি একটা পণ্য উৎপাদন করছি, একটা কোর্স নিয়ে আসছি, এখন তোমার জানাইতে হবে না, কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। ওকে, ওকে, আচ্ছা। এবার দেখো আমরা জাস্ট একটু মানে এখানে মেইনলি তোমার কোশ্চেন আসবে, ওই যে বললাম না ছকটা থেকে, ওখান থেকে সৃজনশীল টাইপের কোশ্চেন আসে। আমরা যদিও সৃজনশীল দেখবো, হ্যাঁ, কোনো প্যারা নাই। ওকে, আচ্ছা। তো দেখো বিপণন কার্যাবলী বলতে কি বুঝায়। তো বিপণন কার্যাবলী বলতে কি বুঝায় বেসিক্যালি, লাইক ধরো আমরা তো একটু আগে দেখলামই বিপণন কার্যাবলী সংজ্ঞা। যদি এটা 1 মার্কসের উত্তর হইতো এতটুকু দিলেই হতো, যেহেতু এটা 2 মার্কসের। সো আমরা জানি সৃজনশীল কিভাবে লিখতে হয়, এটা তোমরা জানো যে কি করতে হয়। আমাদের যদি 1 মার্কস অর্থাৎ ক জ্ঞানমূলক প্রশ্ন হয় আমরা 1 প্যারাতে লিখবো, খ হলে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন হলে 2 প্যারাতে লিখবো। এরপরে যদি কি হয় আমার
3 মার্কসের প্রশ্ন হয়, যেটা গতে থাকে সেটার জন্য আমরা 3টা প্যারা করব, 4 মার্কসের প্রশ্নের জন্য 4টা প্যারা করব। ওকে, এভাবেই আমরা বেসিক্যালি লিখলে আমরা ফুল মার্কস পাবো। তো এখানে আমরা প্রথমে কি করব, বাজার গবেষণা, পূর্ণ পরিকল্পনা, মানে কাজগুলো কি কি, হ্যাঁ এই সবগুলো কাজ লিখবো, বিক্রয় সেবা দিন ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। এখন আমরা বাড়তি কিছু ইনফরমেশন দিব। হ্যাঁ 1 মার্কস হলে এতটুকু এনাফ ছিল। এখন দেখো, বিপণন কার্যাবলী হলো একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। বিপণন এই সকল কার্য সম্পাদনের সাথে বেশ কিছু মৌলিক ধারণা জড়িত। এগুলো হলো প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, হ্যাঁ বাজার সম্প্রসারণ ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে বিপণন প্রক্রিয়াটি গড়ে ওঠে। বিপণন কাজের সাথে 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত। এগুলো হচ্ছে পণ্য, কর্ম এবং ব্যক্তি। তো এগুলো হচ্ছে কি অ্যাডিশনাল ইনফরমেশন, যেহেতু তোমার এখানে 2 মার্কস, তোমার এই ইনফরমেশনগুলো দিতে হবে। ওকে, ওকে এবার দেখো, বিপণনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর বা সত্ত্ব হস্তান্তর কার্যক্রমটি ব্যাখ্যা করো। সো মালিকানা হস্তান্তরের জন্য আমাদের কি করতে হয়? অবভিয়াসলি আমাদের কি করতে হয়, ক্রয় বিক্রয় করতে হয়। সো দেখো এটাই লিখছে, বিপণনে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা একজনের নিকট হতে অন্যজনের নিকট হস্তান্তরিত হয় তাকে মালিকানা হস্তান্তর বলে। যদি 1 মার্কসের প্রশ্ন হতো এতটুকু লিখলে এনাফ হতো। বাট মালিকানা হস্তান্তরের কাজটি দুইভাবে সংগঠিত হয়। এদের একটি হলো ক্রয়ের মাধ্যমে এবং অন্যটি হলো বিক্রয়ের মাধ্যমে, মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আর কি। 1 মার্কস হলে তুমি এই প্যারাটুকু লিখলে হতো। এখন যেহেতু এটা 2 মার্কসের প্রশ্ন, 2টা প্যারায় লিখতে হবে। সো আমরা নিচের প্যারায় কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, বাড়তি ইনফরমেশন দিব। মালিকানা হস্তান্তর সংক্রান্ত ক্রয় কাজের সাথে বিপণন প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও বিক্রয় কাজের সাথে বিপণন সরাসরি জড়িত থাকে। বিক্রয় কার্য সম্পাদনের জন্য ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান ইত্যাদি ইত্যাদি কাজ জড়িত থাকে। মানে কি মেইনলি কি আমার ব্যবসায়ের দিক থেকে আমার বিক্রি করাটা আমার জন্য কি ব্যবসায়ের মেইন কাজ, বিক্রি করা। আমি টাকা পাবো, টাকা পাইলে আমার প্রতিষ্ঠান চলবে, তাই না? বিক্রি করাটা হচ্ছে মেইন কাজ। দ্যাট মিনস কি ক্রয় বিক্রয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে আমার বিক্রয়টাকে বেশি গুরুত্ব দেয় আর কি, মানে এটা হচ্ছে মেইন উপলক্ষ্য। এবার আসলে গুদামজাতকরণ যোগানের স্থিতিশীলতা বজায় রাখে। ওকে, গুদামজাতকরণ কি করে ভাই? সংরক্ষণ করে। দ্যাট মিনস যোগান মানে কি ডিমান্ড, হ্যাঁ আমরা যেটা বলি ডিমান্ড মানে চাহিদা। সো চাহিদাটাকে কি করে বলো, চাহিদাটাকে পূরণ করার জন্য সঠিক পরিমাণে পণ্য সংরক্ষণ করে, প্রয়োজন অনুযায়ী পণ্য সাপ্লাই দেয়। হ্যাঁ দেখো, পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। ওকে, যোগানের স্থিতিশীলতা বলতে সারা বছর ব্যাপী যোগানের একটি কাঙ্ক্ষিত মাত্রাকে বোঝায়। মানে কি যে একটা নির্দিষ্ট চাহিদা এবং ওই চাহিদাটা পূরণ করার মতো সাপ্লাই। কোনো পণ্যের অতিরিক্ত যোগান হলে গুদামজাতকরণের মাধ্যমে তা বাজার হতে উঠিয়ে নিয়ে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে গুদামজাতকৃত উক্ত পণ্যের যোগান হ্রাস পেলে তা বিক্রয়ের মাধ্যমে যোগান বৃদ্ধি করা হয়, ফলে পণ্যের যোগান স্থিতিশীল থাকে। ওকে, সো এখানে তোমার 2 মার্কসের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো দেখাচ্ছি এই চ্যাপ্টার থেকে, এই প্রশ্নগুলোই ওভারঅল বেসিক্যালি ইম্পর্টেন্ট। ওকে, ওকে সো দেখো, পণ্যের মোড়ক শুধুমাত্র মানি সুরক্ষা করে না, এটি প্রচারেও ভূমিকা রাখে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2 মার্কসের প্রশ্নের জন্য। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা মোড়ককে কি বলি, যে ভাই এটাকে পণ্যকে কি করে, এটার আবরণ হিসেবে কাজ করে, পণ্যটিকে কি করে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। বাট ওই যে আমি একটু আগে বললাম, টিফিন টাইমে তোমার ফ্রেন্ডের থেকে তুমি একটু বিস্কিট খেলা, মজা লাগলো, এবার বলা কি রে দোস্ত বিস্কিটটার নাম কি, সো তখন সেই তোমার প্যাকেটটা দেখাবে, কাভারটা দেখে তুমি দেখলা আরে টিফিন বিস্কিট, হ্যাঁ সেই স্বাদ। সো তুমিও আরেকদিন টিফিন টাইমে টিফিন বিস্কিট কিনবা। সো দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, যে মোড়কীকরণে কি হয়, শুধু এটা পণ্যটাকে সুরক্ষা করে বিষয়টা এমন না, এর পাশাপাশি প্রচারেও কাজ করে। সেটা বলছে এটি প্রচারেও ভূমিকা রাখে। সেখানে দেখো, মোড়ককরণের ফলে শুধুমাত্র মানই সুরক্ষা হয় না, এর মাধ্যমে পণ্যের প্রচার কার্য সম্পাদিত হয়। পণ্যের মোড়কের উপরের মান, উপাদান, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য ইত্যাদি দেওয়া থাকে, যা ক্রেতা প্রয়োজনীয় তথ্য পায়। আবার ব্র্যান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটি আকর্ষণ বৃদ্ধি, বিক্রয় সুবিধা অর্জন ইত্যাদি মোড়ককরণের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়। দ্যাট মিনস তুমি দেখলেই বুঝবে যে এটা কোন ব্র্যান্ডের, কোন প্রোডাক্ট, কি এটার নাম। সো পরবর্তীতে তুমিও কিনতে পারবা। ওকে, ওকে
যা প্রচার কাজকেও সহজ করে তোলে। তাই বলা যায় পণ্যের মোড়ককরণ শুধু মানে সুরক্ষাকরণ, এটি প্রচারের ভূমিকা রাখে। সো এভাবে ভাইয়া তুমি যদি লিখো ফুল মার্কস পেতে অবশ্যই তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, তুমি অবশ্যই ফুল মার্কস পাবা। ওকে, আচ্ছা। সো আমরা এখন এখান থেকে দেখবো যে আসলে সৃজনশীল কিভাবে আসতে পারে এই চ্যাপ্টার থেকে। যদি আমরা একটা সৃজনশীল দেখি, এখানে কি বলছে, ধরো আমরা ক এবং খ নাম্বারের প্রশ্নগুলো একটু পড়ে ফেলি, তাহলে তোমার জন্য ইজি হবে কি টাইপের কোয়েশ্চেন আসে। দেখো, পরিবহন কি, পরিবহন কি এটা তো বুঝবা। পরিবহন কি ধরনের উপযোগ সৃষ্টি করে, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়, এই যে একটু আগেই আমি এটা সলভ করালাম। সো এটা তো আর বলার কিছু নেই, তোমরা সলভ করবা। এবার বলছে কি, মিস্টার অলোকের কোন কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে। ওকে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মিস্টার অলোকের ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ওকে, দেখি মিস্টার অলোক কি করেন। মিস্টার অলোক একজন পাইকারি ব্যবসায়ী, তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। ওকে, সো নিজস্ব গুদামে সংরক্ষণ করলেই তো সময়গত উপযোগ সৃষ্টি হয়, এটাই লিখবা, গুদামজাতকরণের মাধ্যমে উনি সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। পরবর্তীতে বাজারে শুটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন, এতে তার প্রচুর লাভ হয়। মৎস্য পরিবহন এবং সংরক্ষণের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চশিক্ষিত এবং স্বল্পশিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। এর ফলে একদিকে যেমন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে তেমনি ঢাকার বাসিন্দাদের শুটকি মাছের চাহিদাও কিছুটা মেটাতে পারছেন। ওকে, সো তুমি তোমার ভাষায় লিখবা কিভাবে সে হচ্ছে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। সে তার আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং অন্যান্য মানুষ তার এই প্রতিষ্ঠানে যারা কাজ করছে সহযোগী হিসেবে, তার কর্মকর্তা কর্মচারীরা, তাদেরও কাজের ব্যবস্থা হচ্ছে। এটা তোমার ভাষায় সুন্দরভাবে লিখবা। সো ইটস অলসো SW ফর ইউ। সো তোমরা কি করবা, এটা অবশ্যই সলভ করবা। ক তো বলেই দিলাম, এটা মেইন পয়েন্ট বলে দিলাম, এটারও হিন্টস দিয়ে দিলাম। সো তোমরা এটা সলভ করে আমাদের আইএলটিএস এডুকেশন অফিসিয়াল পেজে, অবশ্যই পেজে না মানে গ্রুপে পোস্ট করবা। ওকে, এবার আসে আমরা আরেকটা দেখবো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে বেসিক্যালি কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে। একটা প্রশ্ন তো দেখলা, আরেকটা দেখলে তোমার ধারণাটা আরো মজবুত হবে যে কি প্রশ্ন আসতে পারে। ওকে, বিক্রয় কি, বিক্রয়ত্ব সেবা বলতে কি বোঝায়, বিক্রয়ত্ব সেবা বলতে কি বোঝায়, এটা খুব ভালো ব্যাখ্যা করছে। বিক্রয় পরবর্তী সেবা, ওয়ারেন্টি গ্যারান্টি, পণ্য ইনস্টল করা, ব্যবহার বিধি কিভাবে ব্যবহার করবে এগুলো শিখিয়ে দেওয়া, এই সবগুলো কাজ। ওকে, এবার আসো, জনাব মিঠুন ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। জুস তৈরির কারখানা স্থাপনে মিঠুন শাহর সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো। ওকে, দেখি মিঠুন শাহ কি করেন। মিঠুন শাহ উৎপাদন মৌসুমে রাজশাহী হতে আম সংগ্রহ করে মজুত করেন, ঘাটতি মৌসুমে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করেন। প্রায়ই আম পচে যাওয়ায় তিনি প্রচুর লোকসানের সম্মুখীন হন। এর লোকসান কমাতে তিনি নাটোরে একটি জুস তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওকে, বলছে মিঠুন শাহ ব্যবসার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। যদি তুমি বলো যে কি করছে, সে জুস তৈরি করছে, দ্যাট মিনস কি, জুস তৈরি মানে কি বলো, জুস তৈরি করছে, আম ছিল, আম থেকে জুস, দ্যাট মিনস আকার আকৃতি রূপগত উপযোগ। এখন তুমি যদি বলো আরেকটা জিনিস বলতে পারো যে রাজশাহীতে আম সংগ্রহ করছে, বিভিন্ন স্থানে সরবরাহ করছে, ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তুমি বলতে পারো এটা কি করছে, পরিবহন। ওকে, পরিবহন। ওকে, পরিবহন মানে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। আর যদি তুমি এর পরবর্তী কোশ্চেন যেটা বলছে যে কি জুস তৈরির কারখানা স্থাপনে মিঠুন। ওকে ওকে ওকে, আচ্ছা। তো এখানে যদি কোশ্চেন আসে যে কি ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, করেছেন বলতে সে আগে কি করতো, তো দ্যাট মিনস সে করতো, সে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাঠায়, দ্যাট মিনস এটা এককভাবে পরিবহন বা স্থানগত উপযোগ। পরবর্তী অংশে যে বলছে যে সে জুস তৈরি করতে চায়, হ্যাঁ, সো এটা কতটি যৌক্তিক হবে, অবশ্যই যৌক্তিক হবে। সে যদি যেখানে প্রোডাক্ট সোর্স করতে পারে, দ্যাট মিনস নাটোর মানে তো বুঝতেই পারছো যে এই উত্তরাঞ্চল, যে জায়গায় আম ভালো পাওয়া যায়, বেশি পাওয়া যায়, সো ওখানে কম দামে যদি কাঁচামাল সংগ্রহ করে সে জুস তৈরি করে বিভিন্ন কাস্টমারদের কাছে প্রোভাইড করতে পারে, সেখান থেকে কি করতে পারে, প্রফিটেবল বিজনেস করতে পারে। সো এটা খুবই যৌক্তিক। ওকে, সো বাকি অংশটুকু তোমার ভাষায় লিখে ফেলবা। সো এটাও কি তোমার জন্য একটা SW। সো আই গেস তোমাদের এই চ্যাপ্টার থেকে কারো কোনো প্রশ্ন নাই, আমি কয়েক সেকেন্ড সময় দিব তোমাদেরকে প্রশ্ন করার জন্য। আর যদি প্রশ্ন না থাকে তাহলে ভাই তোমরা কি করো, এই টেস্ট পেপার ফাইনাল রিভিশন, টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, যেখানে টেস্ট পেপার সলভ করানো হবে, বোর্ডের কোয়েশন সলভ করানো হবে, অ্যান্ড তোমরা টপিক ভিত্তিক ক্লাসগুলো আর্কাইভ আকারে পেয়ে যাবা। অ্যান্ড যারা
অ্যাডমিশন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এখন থেকেই ফোকাস দিতে চাও, যারা টার্গেট করছো যে না আমার ঢাবি লাগবেই, তাদের জন্য কিন্তু আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচ। সো তোমরা কি করতে পারো, তোমার প্রশ্ন থাকলে এই কোর্সে ভর্তি হলে তোমরা ডিটেলস সব কিছু পেয়ে যাবা। প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা এখানে বিদায় নিব, বাট কিছুক্ষণ সময় দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, আর প্রশ্ন না থাকলে কি আজকের মতো এখানেই বিদায়, টাটা, আল্লাহ হাফেজ। ওকে অ্যান্ড ও হ্যাঁ, ভালো কথা, তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, পরবর্তী কিন্তু ডিসকাউন্ট থাকবে না। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, হ্যাঁ, হলুদ কালারের মধ্যে, যেটা তোমরা এখন কি 3,999 টাকা ভর্তি হতে পারছো, পরবর্তীতে এটা হয়ে যাবে 4,499 টাকা। আর তোমরা যদি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমরা এখন ডিসকাউন্টে 1,999 টাকায় ভর্তি হতে পারবা। আর যারা আমাদের বিভিন্ন পেইড ব্যাচে আছো তারা কিন্তু অনেক লো প্রাইসে অর্থাৎ 999 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, সো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা। অ্যান্ড 27 ব্যাচ তোমাদের জন্য তো আমাদের মিশন A+ কোর্স রানিং আছেই, ওখানে ভর্তি হয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। আল্লাহ হাফেজ।